লাতিন আমেরিকায় এত আরব রাজনীতিবিদ কোথা থেকে এলেন? ইরানের রাস্তায় পড়ে থাকা লাশ নিয়ে যা বলছে ফ্যাক্ট নামে। গ্রিনল্যান্ড ঘিরে অস্তিত্বের সংকটে পড়ে যাচ্ছে ন্যাটো, ট্রাম্পের কাছে অসহায় ইউরোপ। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার শুনবেন বিস্তারিত। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। লাতিন আমেরিকায় এত আরব রাজনীতিবিদ কোথা থেকে এলেন? দেশটির অবস্থান আমাদের দেশ বাংলাদেশ ভূখণ্ড থেকে অনেক দূরে। নাম তার হন্ডুরাস। দেশটির নাম আমরা অনেকেই জানি, কিন্তু হাল হকিকত গতিবিধির খবর আমরা কম রাখি। যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে যাচ্ছি তার আগে ফুটবলের জন্য পরিচিত এই দেশ সম্পর্কে কিছু তথ্য দেওয়া যাক, যাতে পাঠকের বুঝতে সুবিধা হয়। মধ্য আমেরিকার এই দেশ গৌরবময় প্রাচীন ইতিহাস ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ। রাজধানী তেগুজিগালপা। 1,11,000 বর্গ কিলোমিটারের দেশটিতে লোক বাস করে 1 কোটির মতো। লাতিন ও মধ্য এশিয়ার বেশিরভাগ দেশের মতো এদেশের মানুষেরও প্রধান ভাষা স্প্যানিশ। দেশটি প্রধানত পাহাড়, উর্বর বন ও ক্যারিবীয় উপকূল নিয়ে গঠিত। হন্ডুরাসের অর্থনীতি কৃষি ও শিল্পের ওপর নির্ভরশীল, বিশেষ করে কফি, বনা ও বস্ত্র খাত। প্রাচীন মায়া সভ্যতার ধ্বংসাবশেষ, সুন্দর সৈকত এবং দ্বীপগুলো পর্যটকদের আকর্ষণ করে। জনসংখ্যার প্রায় অধিকাংশই ক্যাথলিক খ্রিস্টান। দেশটি তার সঙ্গীত, নৃত্য এবং উৎসবের জন্য পরিচিত। সব মিলিয়ে হন্ডুরাস প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য এবং বৈচিত্র্যে ভরা একটি দেশ। হন্ডুরাসে নির্বাচন, বিতর্ক ও ফিলিস্তিন। সম্প্রতি দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। এতে বিজয়ী হয়েছেন নাসরি আসফুরা। নামটি শুনে কি স্প্যানিশ মনে হচ্ছে? নির্বাচনে যিনি হেরে গেছেন তার নাম সালভাদোর নাসরাল্লা। সালভাদোর নামটিতে অবশ্য লাতিন ঘ্রাণ আছে, কিন্তু নাসরাল্লায় একদমই নেই। এটাই লেখার বিষয়। তার আগে বলে নিই, ছোট্ট ও দরিদ্র এই দেশে যুক্তরাষ্ট্রের প্রভাব ব্যাপক। সম্প্রতি ভেনেজুয়েলার ঘটনায় আমরা দেখেছি সেখানে ডোনাল্ড ট্রাম্প কী করেছেন। প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন। হন্ডুরাসের ক্ষেত্রেও ট্রাম্প হুমকি দিয়ে রেখেছিলেন, যদি নাসরি আসফুরা না যেতেন তাহলে মার্কিন সহায়তা বন্ধ করে দেওয়া হবে। সে কারণেই কি না জানি না, নানাভাবে জলঘোলা করে নির্বাচনের প্রায় 1 মাস পর ফলাফল দেওয়া হলো। তাতে ট্রাম্পের প্রার্থীই জয়ী হলেন, আর যিনি হেরে গেছেন যুক্তিসঙ্গতভাবে তিনি ফলাফল মেনে নেননি। দরিদ্র দেশের গণতন্ত্র শক্তিশালী হওয়া কঠিন। হন্ডুরাসও এর ব্যতিক্রম নয়। এবার মূল প্রসঙ্গে আসা যাক। নতুন প্রেসিডেন্ট নাসরি আসফুরার সঙ্গে ফিলিস্তিনের যোগ রয়েছে। নাসরির জন্ম যদিও হন্ডুরাসের রাজধানী তেগুজিগালপায়, কিন্তু পরিবারটি এসেছে ফিলিস্তিন থেকে। আর নির্বাচনে যিনি দ্বিতীয় হয়েছেন সেই সালভাদোর নাসরাল্লার পূর্বপুরুষ এসেছে লেবানন থেকে। প্রশ্ন হল, খ্রিস্টান অধ্যুষিত দেশটিতে মধ্যপ্রাচ্যের নারী পোকা এত লোক কোথা থেকে এলেন? আর ফিলিস্তিন বা লেবানন তো এদের কোনো প্রতিবেশীও নয়। অবশ্য দূরের পথ গমনের জন্য মানুষের কাছে দূরত্ব কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। নাসরি আসফুরার পুরো নাম নাসরি হুয়ান আসফুরা জাবলাহ। টিটো নামে বেশি পরিচিত তিনি। 1958 সালে তার জন্ম রাজধানী তেগুজিগালপায়। জাতিতে ফিলিস্তিনি হলেও তিনি খ্রিস্টান নন। বিভিন্ন গণমাধ্যম সূত্র বলছে দেশটিতে ফিলিস্তিনি বংশোদ্ভূত মানুষের সংখ্যা 2,80,000, যা চিলির পরে দ্বিতীয় বৃহত্তম আরব কমিউনিটি। আসফুরা ছাড়াও আরও যেসব ফিলিস্তিনি দেশটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তাদের মধ্যে আছেন ব্যবসায়ী মিগেল ফাকুশে বারজুম, পরিবেশবাদী জানেট কাওয়াস, এমনকি হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কার্লোস রবার্টো ফ্লোরেজ, যিনি 1994 থেকে 1998 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন, তিনিও একজন ফিলিস্তিনি। আসফুরা ফিলিস্তিনি হলেও তিনি খ্রিস্টান। ট্রাম্পের অনুসারী হিসেবে তার পদক্ষেপ ফিলিস্তিনের পক্ষে হওয়ার কারণ নেই। এর আগে আসফুরার দল ন্যাশনাল পার্টি অব হন্ডুরাস থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। তিনি হন্ডুরাসের দূতাবাস তেলাভিভ থেকে জেরুজালেমে নেওয়ার বিতর্কিত কাজটি করেছিলেন। পরে অবশ্য মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে তার দীর্ঘমেয়াদী কারাদণ্ড হয়। সম্প্রতি ট্রাম্প তাকে ক্ষমা করে দিয়েছেন। হন্ডুরাসের রাজনীতিতে দুটি ধারা। একটি ধারার পৃষ্ঠপোষক আসফুরা হার্নান্দেজরা, তারা ইসরায়েলের সমর্থক ও ট্রাম্পপন্থী। আরেকটি ধারার নেতৃত্বে রয়েছেন জিওমারা কাস্ত্রো। 2022 সালে হার্নান্দেজকে হারিয়ে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। গাজায় ইসরায়েলের নির্দয় মাসবিক অভিযানের তিনি কঠোর সমালোচক। সর্বশেষ নির্বাচনে তিনি অংশ নেননি। লাতিন আমেরিকায় যত আরব রাজনীতিবিদ,
হন্ডুরাসকে রেখে এবার পুরো লাতিন আমেরিকায় আরব রাজনীতিবিদদের খবর নেওয়া যাক। প্রতিবেশী এল সালভাডোরের বর্তমান প্রেসিডেন্ট নাইব বুকেলে, তিনিও একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত। পশ্চিম দেশে এই বুকেলেকে ট্রাম্পের সঙ্গেই তুলনা করা হয় তার নেতৃত্বের পপুলিস্ট স্টাইলের জন্য। তেহরানে 7টি নিথর দেহ পড়ে থাকার ভিডিও ভাইরাল, ফ্যাক্ট নামে বলছে ফুটেজগুলো সাম্প্রতিক। তেহরানের পশ্চিমে ফরদিসে ধারণ করা ওই ভিডিওতে অন্তত 7 জন মানুষকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে ফরদিস এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একাধিক ব্যক্তিকে মাটিতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রায় 25 মাইল পশ্চিমে অবস্থিত ফারদিসে ধারণ করা ওই ভিডিওতে অন্তত 7 জন মানুষকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে মনে হচ্ছে। তবে গতকাল রাতের বিক্ষোভ দমনের সময় কোনো হতাহতের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি ইরানি কর্তৃপক্ষ। ভিডিওগুলো যাচাই করেছে ইরানের স্বাধীন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্ট নামে। সংস্থাটি জানিয়েছে ফুটেজগুলো আসল, সাম্প্রতিক এবং এর আগে অনলাইনে প্রকাশিত হয়নি। ফ্যাক্ট নামে আরও জানিয়েছে ফারদিসের রাস্তায় সংঘটিত বিক্ষোভ থেকে পাওয়া আরও একটি ভিডিওতে নিরাপত্তা বাহিনীর গুলির মুখে পড়তে দেখা গেছে বিক্ষোভকারীদের। ভিডিওতে সরাসরি গুলিবর্ষণের দৃশ্য রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়া ঠেকাতে ইউরোপীয় নেতারা কি করবেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেটা বুঝতে পারছেন না ইউরোপীয় নেতারা। ন্যাটোর নীতি অনুযায়ী কোনো সদস্য দেশ আক্রান্ত সবাই আক্রান্ত বলে গণ্য হবে। এখন শক্তিশালী সদস্য দেশই আরেক দেশের ওপর আগ্রাসন চালানোর হুমকি দিচ্ছে। নানা দিক নিয়ে সিএনএনের অনলাইন সংস্করণে 9 জানুয়ারি লিখেছেন ক্রিস্টিয়ান এডওয়ার্ডস। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন ইউরোপের বহুদিনের নির্ভর ধারণাকে একরকম আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তার আশ্বাস দিনের থেকে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে ন্যাটোকে একটি নজিরবিহীন সংকটের দিকে ঠেলে দিয়েছে। ওয়াশিংটনের হুমকির কারণে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের কেন্দ্রীয় মূলনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে। মূলনীতিটি হল জোটের কোনো সদস্য দেশ আক্রান্ত হলে তা সবার ওপর হামলা হিসেবে ধরে জবাব দেওয়া হবে। কিন্তু এখন জোটের সবচেয়ে প্রভাবশালী সদস্যই আরেক সদস্য দেশের ওপর হামলার হুমকি দিচ্ছে। গত মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট নানা বিকল্প নিয়ে আলোচনা করছেন। তবে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না। ট্রাম্পের উপপ্রধান স্টাফ স্টিফেন মিলার সিএনএনকে বলেন, আমরা একটি পরাশক্তি, আমরা পরাশক্তির মতোই আচরণ করব। তার একথা এমন এক পুরনো পৃথিবীর কথা মনে করিয়ে দিচ্ছে যখন শক্তিশালীরা যা পারত দখল করত আর দুর্বলেরা দখলদারি মেনে নিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক হস্তক্ষেপের আশঙ্কা কিছুটা কমানোর চেষ্টা করেছেন। তার ভাষ্যে ট্রাম্প প্রশাসন আসলে গ্রিনল্যান্ড কেনার কথা বিবেচনা করছেন। তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক হস্তক্ষেপ নিয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি মার্কিন বাহিনী ন্যাটোর আরেক সদস্য দেশের ওপর হামলা চালায় তাহলে ন্যাটো সহ সবকিছু থেমে যাবে এবং সেই সাথেই সেই নিরাপত্তা ব্যবস্থাও অকার্যকর হয়ে যাবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গড়ে উঠেছে। কিন্তু ইউরোপের অন্য নেতারা অন্তত প্রকাশ্যে নিজেদের মুখে কুলু পেটে রেখেছেন। তাদের এই নীরবতার পেছনে এক অস্বস্তিকর বাস্তবতা কাজ করছে। তারা হয়তো ভাবছেন মার্কিন বাহিনী আগের মতো ইউরোপের নির্ভরযোগ্য মিত্র নয়, কিন্তু এখনও পর্যন্ত মার্কিন বাহিনী তাদের জন্য অপরিহার্য। ইউরোপীয় নেতারা হয়তো ভাবছেন রাশিয়ার মোকাবিলায় ইউরোপ এখনও মার্কিন সামরিক ও দ্বিপক্ষীয় সহায়তার ওপর নির্ভরশীল। ফলে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের নতুন হুমকি ইউরোপকে একটি জটিল দোটানায় ফেলে দিয়েছে। দোটানাটি এমন, মার্কিন বাহিনীকে গ্রিনল্যান্ড থেকে দূরে রাখতে হবে অথচ ইউক্রেনের বিষয়ে সক্রিয় রাখতে হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? গত সপ্তাহে প্যারিসে একটি অনুষ্ঠানের টানাপোড়েনের চিত্রটি স্পষ্ট হয়ে উঠেছে। সেখানে মার্কিন বাহিনী সহ যুক্তরাষ্ট্রের 35টি দেশের প্রতিনিধিরা রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির পর ইউক্রেনের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায় তা নিয়ে আলোচনা করেন। বৈঠকটি মোটের উপর শান্তিপূর্ণভাবেই শেষ হয় এবং কিছু সুনির্দিষ্ট প্রতিশ্রুতিও আসে। তবে দিনব্যাপী দ্বিপক্ষীয় আলোচনা শেষে সংবাদ সম্মেলনের একটি প্রশ্নে চাপা পড়া অস্বস্তিকর বিষয় সামনে আসে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রিটিন কিয়ার স্টারমারকে প্রশ্ন করেন, আমি জানি আজ গ্রিনল্যান্ড নিয়ে কথা বলতে আপনাদের অনীহা আছে, কিন্তু ঠিক যেদিন ওয়াশিংটনের সর্বোচ্চ পর্যায় থেকে ন্যাটোরই এক সদস্য দেশের ভূখণ্ড দখলের কথা বলা হচ্ছে, সেই দিন এসব সহায়তার প্রতিশ্রুতির মূল্যই বা কতটুকু? স্টারমার সরাসরি কোনো উত্তর দেননি। তিনি ডেনমার্কের প্রতি সংহতি দেওয়া একটি বিবৃতির প্রসঙ্গ টানেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনকেও একই ধরনের প্রশ্ন করা হয়েছিল। তিনিও জবাব এড়িয়ে গেছেন। মার্কিন
বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের পাশে দাঁড়িয়ে ব্রিটেন, ইংল্যান্ড ও ফ্রান্সের নেতারা মার্কিন ডেনমার্ক বিরোধী হুমকির সমালোচনা করতে রাজি হননি, কারণ তাদের আশঙ্কা এতে হয়তো ইউক্রেন শান্তি চুক্তি প্রক্রিয়ায় ওয়াশিংটনের অংশগ্রহণ নিয়ে টানাপোড়েন তৈরি হতে পারে। মার্কিন সমর্থন ধরে রাখতে ইউরোপ ইতিমধ্যে অনেক ছাড় দিয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখে শিরোক্ষা মঞ্চে ইউরোপের নেতাদের তিরস্কার করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তারা অনলাইনে মার্কিন ধনকুরি ইলন মাস্কেরও সমালোচনার মুখে পড়েছিলেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন থেকে রপ্তানি করা পণ্যের ওপর 15% শুল্কও আরোপ করেছে মার্কিন বাহিনী। রাজনৈতিক ঝুঁকি পরামর্শদাতা প্রতিষ্ঠান ইউরেশিয়া গ্রুপের ইউরোপ অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর মুজতাবা রহমান বলেন, ইউরোপের অনেক নেতা মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছেন, কিন্তু বাস্তবে তারা করতে পারছেন না, কারণ দীর্ঘদিন ধরে ইউরোপ নিজেদের সুরক্ষার দায়িত্ব মার্কিন বাহিনীর ওপর ছেড়ে দিয়েছে। ফলে এখন মার্কিন বাহিনীর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার মতো অবস্থানে ইউরোপ নেই। মুজতাবা রহমান সিএনএনকে বলেন, ইউরোপের অনেক নেতা মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর শব্দে কথা বলতে চান। তারা প্রকাশ্যে দাঁড়িয়ে মার্কিন বাহিনীর আচরণের সমালোচনাও করতে আগ্রহী, কিন্তু বাস্তবে তারা তা করতে পারছেন না, কারণ দীর্ঘদিন ধরে ইউরোপ নিজেদের সুরক্ষার দায়িত্ব মার্কিন বাহিনীর ওপর ছেড়ে দিয়েছে। ফলে এখন মার্কিন বাহিনীর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার মতো অবস্থানে ইউরোপ নেই।